দ্য ডিজিটাল এডুকেরে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি তোমাদের আবর্তনের নিয়ম, আবর্তন কাকে বলে, এই সমস্ত কিছু শিখিয়েছি এবং 4টি নিরপেক্ষ বচনেই তোমাদের আবর্তন প্রয়োগ করে দেখিয়েছি। সেখানে আমরা দেখেছি কোন কোন বচনে আবর্তন হবে এবং কোন কোন বচনে আবর্তন সম্ভব নয়, তাই না? আমরা দেখেছিলাম এই বচনে সরল আবর্তন সম্ভব হচ্ছে না, তারপরে ই এবং আই বচনে সরল আবর্তন সম্ভব, ও বচনে আবর্তন সম্ভব হয় না। তো এই সমস্ত কিছু আলোচনা করেছি। আজকে আমি শুরু করতে চলেছি তোমাদের বিবর্তন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করেই দেখবে, তাহলে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো শুরু করছি। দেখতে পাচ্ছ বিবর্তন। হ্যাঁ, প্রথমেই আমরা সংজ্ঞাটাকে জেনে নেব যে অমাধ্যম অবরোহ অনুমানে। কেন অমাধ্যম অবরোহ বলা হলো? কারণ অমাধ্যম অবরোহ অনুমানেরই অমাধ্যম অনুমান একটা ভাগ, আর সেই অমাধ্যম অনুমানের ভাগ হচ্ছে আবর্তন বিবর্তন। তো আবর্তন আলোচনা হয়ে গেছে, আজকে আমরা বিবর্তনটা আলোচনা করছি। সেজন্যই যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে, কোনো কথা হবে না আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ। এখানে নতুন একটা শব্দ পেলাম যেটা আমরা পরে আলোচনা করছি। বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গ্রহণ করতে হবে। দেখো এখানে উদ্দেশ্যের কোনো কথা নেই, উদ্দেশ্যের জায়গায় বসবে। বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, গ্রহণ করা হয় এবং যেখানে গুণের পরিবর্তন ঘটানো হয়, গুণটা কি হবে? পরিবর্তিত হবে, কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন ঘটানো হয় না। সেই যুক্তিকে বলা হয় বিবর্তন। খুব সহজভাবে যদি মাথায় রাখো তাহলে দেখো, প্রথমেই বলেছে যে আশ্রয় বাক্যের যেটা বিধেয় থাকবে সেটার বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের বিধেয়ের বিরুদ্ধ পদ। মনে করো এটা আশ্রয় বাক্য, এটা এবং এটা সিদ্ধান্ত। তাহলে এখানে কি হচ্ছে? আশ্রয় বাক্যের যেটা বিধেয়ের স্থানে রয়েছে সেটাই এখানে বসবে, বিধেয়ের স্থানে বসবে, কিন্তু সেটার বিরুদ্ধ পদ বসবে। এবার বিরুদ্ধ পদটা কি সেটা আমরা জেনে নেব। আর উদ্দেশ্য পদের কোনো পরিবর্তন হবে না, উদ্দেশ্য জায়গায় বলবে। আর মাঝখানে গুণের কি হবে? গুণ পরিবর্তন হবে। গুণের কি হবে? পরিবর্তন ঘটানো হবে। হয় থাকলে কি হবে? এখানে নয় হবে। যেটা আবর্তনের ক্ষেত্রে কিন্তু কি হয়েছিল? হয় থাকলে হয়ই হয়েছিল, মানে সদর্থক থাকলে সদর্থক, নয়ার্থক থাকলে নয়ার্থক হয়েছিল। তো এই ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, আর পরিমাণের কোনো পরিবর্তন হবে না। দ্যাটস মিন সামান্য বচন যদি আশ্রয় বাক্য হয় তাহলে সিদ্ধান্তটাও কি হবে? সামান্য বাক্য হবে। তার মানে আমরা আবর্তনের ক্ষেত্রে এ আর ই বচনের মধ্যেই হবে এই ধরনের আমাদের সম্ভাব্যতা। তারপরে আই এবং ও বচনের, মানে বিশেষ সামান্য বচনের সঙ্গে সামান্য বচনের হবে, আর বিশেষ বচনের সাথে বিশেষ বচনের হবে। এই হচ্ছে আমাদের কিন্তু বিবর্তনের সংজ্ঞা। তাহলে বিবর্তনের সংজ্ঞা অনুযায়ী আমরা জানলাম যে অমাধ্যম অবরোহ অনুমানের মধ্যে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয়রূপে গ্রহণ করতে হবে এবং যেখানে গুণকে পরিবর্তন করতে হবে কিন্তু পরিমাণ অপরিবর্তিত থাকবে, তাকেই বলা হয় বিবর্তন। ঠিক আছে, তাহলে বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যটিকে, অর্থাৎ যে বচনটির বিবর্তন করতে হবে তাকে বলা হবে বিবর্তনীয়। যেমন আমরা আবর্তনের ক্ষেত্রে দেখেছিলাম যে বাক্যটার আমরা আবর্তন করছিলাম সেটাকে বলা হয় আবর্তনীয়, এখানে ঠিক বলা হয় বিবর্তনীয়। আবার বিবর্তন করে যে বচনটি পাওয়া যাবে, মানে সিদ্ধান্ত বাক্যটা, সেটাকে বলা হবে বিবর্তিত। ঠিক ওখানে যেমন আমাদের বলা হতো কি আবর্তিত। ঠিক আছে, তো বিরুদ্ধ পদ যদি এক কথায় তোমরা মনে রাখতে চাও বিরুদ্ধ পদ, তাহলে মনে রাখবে যে কোনো মূল পদের সামনে অযুক্ত করে দেওয়া। ধরো মানুষ একটা মূল পদ, এই মানুষ পদটির সামনে যখনই আমি কি যুক্ত করে দেবো? অযুক্ত করে দেবো, তাহলে মানুষ পদের বিরুদ্ধ পদ হবে অমানুষ। মানুষ পদের বিরুদ্ধ পদ কি হবে? অমানুষ। তাহলে আমরা এখানে শুধু জানছি যে বিরুদ্ধ পদটা কি। যখনই কোনো মূল পদের সামনে কি যুক্ত করে দেবো? অযুক্ত করে। কি যুক্ত করে দেবো? তখনই মনে রাখবে সেটা কিন্তু হয়ে যাবে কি পদ? বিরুদ্ধ পদ। মনে থাকবে কথাটা? এইটুকু জেনে নাও, পরের ভিডিওতে আমি তোমাদের বিরুদ্ধ পদ এবং বিপরীত পদের ডিটেলস আলোচনা করে দেবো। তাহলে আমরা জানলাম বিরুদ্ধ পদটা কি? বিধেয় পদে, তার মানে এখানে বলেছে বিধেয়ের বিরুদ্ধ পদকে দিতে হবে। তার মানে বিধেয় পদ যদি থাকে আমাদের মরণশীল যদি থাকে, তাহলে সিদ্ধান্তের ক্ষেত্রে কি হয়ে যাবে? অমরণশীল হয়ে যাবে। কি হয়ে যাবে? অমরণশীল, তাই না? এটাই বলতে চেয়েছে। তাহলে এটার বিরুদ্ধ পদ হচ্ছে অমরণশীল। মনে থাকবে কথাটা? পারবা? তাহলে অবশ্যই বুঝতে পারছো আশা করছি। তো আমাদের বিরুদ্ধ পদ বলতে সামনে যে কোনো মূল পদের সামনে অযুক্ত করে দেওয়া। কিন্তু আবার কিছু বিরুদ্ধ পদ আগে থেকে যদি ধরো বিরুদ্ধ পদ থাকেই, ধরো অমরণশীল যেমন আছে, এটাকে যদি এর বিরুদ্ধ পদ, অমরণশীলের বিরুদ্ধ পদ আবার কি? মরণশীল। তার মানে অটা উঠে যাবে। যদি বলে বিধেয় পদের ক্ষেত্রে, বিধেয় পদের জায়গায় যদি অমরণশীল আগে থেকে থাকে তাহলে তার কি হয়ে যাবে? মরণশীল হয়ে যাবে। যেমন অসাধু ব্যক্তি, অনেক সময় আমরা ব্যবহার করি অসাধু ব্যক্তি। এই অসাধু ব্যক্তির বিরুদ্ধ পদ কি হবে? সাধু ব্যক্তি। মানে অটা কি হয়ে যাবে? উঠে যাবে। সবসময় যে অযুক্ত করে আমি কি করব?
বিরুদ্ধ পদ করবো তা না, কারণ এখানে এই অসাধু ব্যক্তির সামনে আরও একটা অ জুড়ে দিতে হবে। তো যদি আমি আরও জুড়ে দিই তাহলে কি হবে, কাটা যাবে, তাহলে হয়ে যাবে সাধু ব্যক্তি। এই জন্য সাধু ব্যক্তি আমি সরাসরি লিখতে পারি, আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারি সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে গেল। এই আমরা জানলাম যে এই বিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। উদাহরণ হিসেবে দেখো এখানে সুন্দর করে বলা রয়েছে, উদাহরণটা করে দেখাচ্ছি আমি। দেখো এবচন আছে, বা প্রথমে বচন লেখা দরকার নেই, বলা আছে সকল মানুষ হয় মরণশীল, যেটা করলাম, সকল মানুষ হয় বুদ্ধিমান, লিখো সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা করা রয়েছে। এটা কোন বচন? এটা এ বচন। ঠিক আছে, এবারে সুতরাং দিয়ে আমি কি করব, আমি বিবর্তিত করব। তো বিবর্তন করার সময় বাক্যের শুরুতে লিখে দিতে হবে বিবর্তিত। ঠিক আছে, আর এখানে এলএফ দিয়ে বচনটা করে নিল, কারণ আমাদের কিন্তু পরীক্ষার সময় ডাইরেক্ট বচন করে দেওয়া থাকবে না, আমাদের কি থাকবে বলো তো, আমাদের কিন্তু বাক্য থাকবে, সেখান থেকে বচন করে তারপর আবর্তন বা বিবর্তন যা বলবে। তাহলে বিবর্তনের প্রথম সংজ্ঞাটিতে কি বলেছে, যে আশ্রয় বাক্য যা আছে, প্রথমে যা আছে তাই থেকে গুণ কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে হয় আছে তো কি হবে, পরিবর্তন হবে, সরি গুণ কি হবে, পরিবর্তন হবে। তাহলে হয় থাকলে এখানে 9 হয়ে যাবে, কিন্তু পরিমাণটা পরিবর্তন হবে না। এবার হয় থেকে 9 মানে এ বচন তো হয়, কিন্তু আরেকটা সামান্য বচন আছে যেটা 9 হয়, সেটা কি ই বচন। তাহলে এ বচনের বিবর্তন কিসে যেতে পারে, ই বচনে। তাহলে ই বচনে করবো, তাহলে এখানে হয়ে যাবে কি, কোনো উদ্দেশ্যের কোনো কথা বলেনি, তাহলে উদ্দেশ্য যা আছে তাই রাখবো, কোনো মানুষ, উদ্দেশ্য যা আছে তাই রাখলাম মানুষ। এবার কোনো মানুষ নয়, বলেছে বিধেয় পদের বিরুদ্ধ পদ, তাহলে বিধেয় পদের বিরুদ্ধ পদ কি, অবুদ্ধিমান। তাহলে দেখো আমরা কিন্তু যা করলাম একদম ঠিকঠাক হয়ে, এই হচ্ছে বিবর্তন। এটাই তোমাদেরকে নিয়ম অনুযায়ী করতে হবে। তো এর কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে, আমরা বিবর্তনের কিছু নিয়ম দেখে নেব, যে নিয়মগুলো আমাদের মাথায় রাখতেই হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম নিয়ম রয়েছে যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য অভিন্ন হবে, যেটা বলেছিলাম যে উদ্দেশ্য কখনো পরিবর্তন হবে না, এটাকে বলা হয় উদ্দেশ্য সংক্রান্ত নিয়ম। ঠিক আছে, তারপরে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। তাহলে দেখো আশ্রয় বাক্যের যে বিরুদ্ধ পদ সেটা সিদ্ধান্তের কি পদ হবে, বিধেয় পদ হবে, মনে থাকবে কথাটা। তারপর দেখো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের কী হবে, গুণটা আলাদা হবে। এটাই হচ্ছে কিন্তু গুণের নিয়ম, গুণটা আলাদা হবে মানে আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত নয়ার্থক হবে, আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত কী হয়ে যাবে, নয়ার্থক হবে। আর আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত কী হবে, সদর্থক হবে। একদম ক্লিয়ার কাট কথা। তাহলে আমরা জানি এটাকে গুণের নিয়ম বলা হয়। তোমাদের পরীক্ষায় এসিকিউ প্রশ্ন আসতে পারে, যেহেতু এমসিকিউ এই চ্যাপ্টার থেকে থাকবে না, তোমাদের প্রশ্নটা এরকম আসবে যে বিবর্তনে গুণ সংক্রান্ত নিয়মটি লিখো, বাস হয়ে গেল। তারপরে লাস্ট একটা নিয়ম রয়েছে পরিমাণ সংক্রান্ত নিয়ম। এখানে পরিমাণের নিয়মটা কি ছিল, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কি হবে, অভিন্ন হবে। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কি হবে, অভিন্ন হবে, মানে একই থাকবে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সামান্য হয় তাহলে সিদ্ধান্ত কি হবে, সামান্য হবে। আর আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত কি হবে, বিশেষ হবে। এই নিয়মটিকে বলা হয় কি, পরিমাণের নিয়ম। তাহলে এখানে গুণের নিয়ম জানলাম, পরিমাণের নিয়ম জানলাম, কিন্তু একটা নিয়ম এখানে নেই যেটা আমরা আবর্তনে পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাপ্যতার নিয়ম। ব্যাপ্যতার নিয়ম শুধুমাত্র আবর্তনের ক্ষেত্রেই সম্ভব, এখানে কিন্তু আমাদের থাকবে না, মনে থাকবে কথাটা। তো এখানে আমরা 4টা নিয়ম পেলাম, একটা হচ্ছে উদ্দেশ্য সংক্রান্ত, একটা হচ্ছে বিধেয় সংক্রান্ত, একটা গুণ সংক্রান্ত, একটা পরিমাণ সংক্রান্ত। উদ্দেশ্য একই থাকবে, বিধেয়র বিরুদ্ধ পদ, আর হচ্ছে গুণ পরিবর্তন হয়ে যাবে, হয় থাকলে 9 হবে, তারপরে পরিমাণ একই থাকবে। বাস এইভাবে শর্টকাট তোমরা মনে রাখতে পারো, আর কোনো অসুবিধা থাকবে না। কি বলেছে, উল্লেখ্য উক্ত 4টি নিয়মের মধ্যে প্রথম দুটি নিয়ম হলো বিবর্তনের লক্ষণ সংক্রান্ত নিয়ম। এই উপরে প্রথম দুটি নিয়মকে বলা হয় লক্ষণ সংক্রান্ত নিয়ম। তারপরে নিয়ম বলেছে, কেননা এই দুটি নিয়ম বিবর্তনের স্বরূপ বর্ণনা করে, স্বরূপ মানে নিজের প্রকৃতিটাকে বর্ণনা করে। আর শেষের দুটি নিয়ম অর্থাৎ তৃতীয় ও চতুর্থ নিয়ম দুটিকে বলা হয় বিবর্তনের বৈধতার নির্দেশ করে। এই যে তৃতীয় আর চতুর্থ যে নিয়ম, এই দুটো নিয়মকে বলা হয় বৈধতার নিয়ম, তাই শেষের দুটি নিয়ম হলো বৈধতা সংক্রান্ত নিয়ম। তোমাদের যদি বলে বিবর্তনের বৈধতা সংক্রান্ত নিয়মগুলি কী কী, তাহলে কিন্তু এই শেষের দুটো নিয়ম কিন্তু তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু তোমাদের বিবর্তন কাকে বলে এবং বিবর্তনের নিয়ম। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে কমেন্ট করে। যেমন করে একটা বিবর্তন তোমাদের করে দেখালাম, এরপরে আমরা আরও প্র্যাকটিস করতে চলেছি। কিন্তু বিরুদ্ধ পদ এবং আরেকটা কথা রয়েছে বিপরীত পদ, দুটোর মধ্যে তফাৎ আমাদের জেনে নিতে হবে। বিরুদ্ধ পদ আর বিপরীত পদ কি একই, আমরা এর পরের ভিডিওতে কিন্তু জানবো। এই নিয়মগুলোকে সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, তাহলে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো, দ্য ডিজিটাল এডুকেশনের সঙ্গে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সত্যিই খুব ভালো কমেন্ট করে জানাচ্ছ। কমেন্ট অবশ্যই করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি তোমাদের পাশে রয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।